প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সিসিআর মডেল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ রেওয়ামিল নিয়ে আলোচনা করব। রেওয়ামিল সম্পর্কে চলো জানা যাক। রেওয়ামিল এটি সংজ্ঞা তোমরা বোর্ড দেখতে পাচ্ছ। কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের বইয়ের গাণিতিক সূত্রটা যাচাইয়ের উদ্দেশ্যে খতিয়ান জেরগুলোর ডেবিট ক্রেডিট এই দুইভাবে সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। অর্থাৎ রেওয়ামিল হলো খতিয়ান উদ্ধৃতগুলোর দ্বারা গাণিতিক সূত্রটা যাচাই করা। গাণিতিক সূত্রটা যাচাই করাই হচ্ছে রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য। তো মেইনলি বোর্ড পরীক্ষার অঙ্কগুলোতে অথবা সৃজনশীলগুলোতে একটি অশুদ্ধ রেওয়ামিল অথবা গাণিতিক শুদ্ধ যাচাইয়ের জন্যে কিছু খতিয়ান উদ্ধৃত দেওয়া থাকে, সেগুলো থেকে আমাদের রেওয়ামিল প্রস্তুত করতে হয়। তো রেওয়ামিল প্রস্তুত করার জন্য আমাদের যে বিষয় সম্পর্কে একটু জানা দরকার সেটি হলো, এখানে আমি লিখছি, দেখো, যা মনে রাখবা। একটু খেয়াল করো, এখানে লেখা আছে সব উত্তোলন ডেবিট আর নিচে লেখা আছে আদম ক্রেডিট। সব উত্তোলন, সব বলতে সতে সম্পদ আর বতে ব্যয় আর উত্তোলন ডেবিট। অর্থাৎ সব উত্তোলন মানে হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন, এই তিনটা ডেবিট হবে। নিচে লেখা আছে আদম ক্রেডিট, আতে আয়, দতে দায়, মতে মূলধন অথবা মালিকার সত্ত্ব, এই তিনটি ক্রেডিট হবে। দেখো লেখা আছে আয়, দায়, মালিকার সত্ত্ব অথবা মূলধন ক্রেডিট। তোমরা এটা সহজ করে মনে রাখতে পারবা কিভাবে? সব উত্তোলন ডেবিট, আদম ক্রেডিট, তাহলে সহজেই কিন্তু আমরা এটা মনে রাখতে পারবো। আসো এই বিষয়টি চিন্তা করা যাক সহজ করে। আমি কিছু বিষয় এখানে কিছু উদ্ধৃত এখানে লিখতেছি। 3, 4, 5 বেতন, হ্যাঁ, তারপরে ঋণ, তারপরে ভূমি, হ্যাঁ, তারপরে হচ্ছে ভাড়া বা কমিশন প্রাপ্তি, হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রয়, তারপরে আরেকটা দেওয়া যায়, কি দেওয়া যায়, বকেয়া বেতন। এখানে কিছু খতিয়ান উদ্ধৃত আমি লিখছি, দেখো, বেতন, ঋণ, ভূমি, কমিশন প্রাপ্তি, বিক্রয় আর হচ্ছে বকেয়া বেতন। এইগুলোর মধ্যে থেকে এগুলো কিন্তু আমাদের ডেবিট ক্রেডিট আকারে রেওয়ামিল ভিতরে লিখতে হয়। তো এইগুলো লেখার আগে তোমাকে জানতে হবে যে বেতনটা আসলে কি, এটা কি আয়, ব্যয়, দায় না সম্পত্তি। আমরা সবাই জানি বেতন কিন্তু একটা ব্যয়। ঋণ, ব্যাংক থেকে ঋণ নিলে আমরা জানি ঋণ একটা দায় হয়ে যায়, একটা দায়। ভূমি, এটা কিন্তু সম্পদ, এই শ্রেণীগুলো জানি। কমিশন প্রাপ্তি, কমিশন পাইছি, কমিশন উভয় হতে পারে, কমিশন পাইছি, কমিশন প্রাপ্তি, সেটা কিন্তু আয়। বিক্রয়, বিক্রয় করলে আমরা জানি আয় হয়, এটা একটা আয়। বকেয়া বেতন, এটা দায়, আমরা জানি। দেখো এগুলা কিন্তু আমরা প্রথম অধ্যায় শ্রেণীবিভাগ থেকে বুঝতে পারি। তো এই বিষয়টা খেয়াল রাখার পরে তুমি তো ডেবিট ক্রেডিট বসাবা। যেমন বেতন, এটা কিন্তু ব্যয়, তোমরা জানো ব্যয় ডেবিট হয়, তোমরা জানো দায় ক্রেডিট হয়, তোমরা জানো সম্পত্তি ডেবিট হয়, তোমরা জানো আয় ক্রেডিট হয়, তোমরা জানো আয় ক্রেডিট হয়, তোমরা জানো দায় ক্রেডিট হয়, তাই না? ব্যাপারটা এরকম না? তাহলে আমাদের মেইনলি যে খতিয়ান উদ্ধৃতিগুলো দেওয়া থাকবে সেগুলো আয় ব্যয় দায় না, আয় ব্যয় দায় না সম্পদ, এটা কিন্তু আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাকে ডেবিট ক্রেডিটে বসাতে হবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা তোমরা যদি মনে রাখো, সম্পত্তি, ব্যয়, উত্তোলন ডেবিট, আর আয় দায় মালিকার সত্ত্ব ক্রেডিট, মানে সব উত্তোলন ডেবিট আর আদম ক্রেডিট, এটা মনে রাখলে কিন্তু তোমরা এই অংশটা বেশ সহজেই তোমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করতে পারবা। আচ্ছা, এই পার্টটা গেল। এরপর দ্বিতীয় যে অংশটা সেটা নিয়ে চিন্তা করব। দ্বিতীয় যে অংশ সেটা হচ্ছে যা আসবে না। যা আসবে না বলতে রেওয়ামিলে যেগুলো সাধারণত আসে না বা রেওয়ামিল যেগুলো বসবে না সেগুলোর কথা বলা হচ্ছে। দেখো এইখানে দুইটা কথা লিখি। একটা হচ্ছে
হাতে নগদ, হাতে নগদ এটা হচ্ছে 1/1/19, হ্যাঁ, আর এইটা হচ্ছে হাতে নগদ 31/12/19। দুইটা হাতে নগদ আছে। হাতে নগদ কিন্তু আমরা সম্পত্তি জানি, একটা হাতে নগদ হচ্ছে 1/1/19 আর একটা হাতে নগদ হচ্ছে 31/12/19। তোমরা দেখবা রেওয়া মিলের উপরে একটা তারিখ দেওয়া থাকে 31শে ডিসেম্বর 2019 সালের জন্যে, মানে নর্মালি শেষ তারিখ, বছরের শেষ দিনটা দেওয়া থাকে, অথবা জুন 31, হ্যাঁ, জুলাই 1 এরকম থাকে, মানে শেষ দিনটা। নর্মালি আমরা যখন অঙ্ক করতে বসি বা অঙ্ক করি, সবগুলা হিসাব নিকাশ নিয়ে কিন্তু আমরা নর্মালি বসি বছরের শেষ দিনটাতে, হ্যাঁ, মানে 31শে ডিসেম্বর তারিখে কিন্তু আমরা বসি। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে পুরো লেনদেন হিসাব করে করে আমরা 31 ডিসেম্বর গিয়ে অঙ্কটার হিসাব রেজাল্টটা বের করি বা আর্থিক বিবরণীটা বের করি, ব্যাপারটা এমন হয়। তাহলে দেখো আমি এখানে লিখছি যে প্রারম্ভিক হাতে নগদ বা ব্যাংক জমা এইটা রেওয়া মিলে আসে না, হ্যাঁ। তারপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য 31/12 এটা রেওয়া মিলে আসে না, সম্ভাব্য দায় আসে না, সমর্থিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসে না, মানে যেগুলো আসে না সেগুলো নিয়ে কথা বলতেছি। তাহলে এই হাতে নগদ 1/1/19 এটা প্রারম্ভিক হাতে নগদ। এই হাতে নগদটা কিন্তু বছরের প্রথমে ছিল, এটা কিন্তু বাড়ছে কমছে এরকম হয়েছে, হ্যাঁ। এটা কিন্তু শেষ দিন পর্যন্ত, হিসাবের কাল পর্যন্ত কিন্তু এই হাতে নগদটা ঠিক ছিল না, মানে এই হাতে নগদটা ছিল না, এটা বাড়ছে কমছে। আর এই হাতে নগদটা 31/12/19 এটা কিন্তু তুমি বছর শেষে ফাইন্ড আউট করছো যে এইটা লাস্টে আমার কাছে হাতে নগদ আছে। অর্থাৎ রেওয়া মিলের মধ্যে এই প্রথম হাতে নগদ অর্থাৎ প্রারম্ভিক হাতে নগদের কিন্তু কোনো কাজ নাই। রেওয়া মিলের মধ্যে কিন্তু প্রারম্ভিক হাতে নগদ ব্যাংক জমা, মানে প্রারম্ভিক সম্পত্তিগুলা দায় হইতে পারে, প্রারম্ভিক ব্যাংক জমাতৃপ্ত, প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতৃপ্ত, এগুলা কিন্তু রেওয়া মিলে আসবে না। আসবে কোনগুলা? সমাপনীগুলা, সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা, অথবা হাতে নগদ 31/12/19, এই টাইপসের বিষয়গুলো কিন্তু রেওয়া মিলের মধ্যে আসবে। আচ্ছা, এইটা একটা গেল। তারপরে 3, 4 দ্বিতীয়টা হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসে, এটা মনে রাখবা যে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। তবে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। নর্মালি আমরা জানি সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে কি হবে? প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, এই জিনিসটা খেয়াল রাখবো। আচ্ছা, যাই হোক, এটা নিয়ে আর আলোচনা করলাম না। সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলের মধ্যে আসে না। তাহলে আমরা এই চারটা একটু খেয়াল রাখবো যে প্রারম্ভিক হাতে মতো ব্যাংক জমা রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে না। তবে যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্য আসবে। আর সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলের মধ্যে আসে না। আচ্ছা, এটা গেল। তারপরে এবার আসা যাক লেনদেন সম্পর্কিত। তোমাদের এই রেওয়া মিলের অঙ্কে প্রায় দেখা যায় বলে যে মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করো, মূল্য জাতীয় আয় ব্যয় নির্ণয় করো, এই টাইপসের প্রশ্ন তোমাদের কতে পাওয়া যায়, হ্যাঁ, বা কতেও দেয়। তো জানো তোমরা যে লেনদেন মূলধন ও মুনাফা জাতীয় অধ্যায় তোমরা পড়ে আসছো 9-এ দেয়। মুনাফা জাতীয় লেনদেন আর হচ্ছে মূলধন জাতীয় লেনদেনের কমন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একটা নিয়মিত হয় আর একটা অনিয়মিত হয়। যেমন মুনাফা জাতীয়টা নিয়মিত স্বল্পমেয়াদী টাকার অঙ্ক ছোটো হয়, আর মূলধন জাতীয়টা অনিয়মিত দীর্ঘমেয়াদী এবং টাকার অঙ্ক বড় হয়। একটু উদাহরণের সাহায্যে বুঝালে তোমরা ভালো বুঝবা। যেমন বেতন নিয়ে চিন্তা করি, বেতন, হ্যাঁ, তারপর হচ্ছে বিক্রয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ঋণ, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ভূমি ক্রয় আর কি। হ্যাঁ, দেখো একটু খেয়াল করে দেখো, এই যে প্রথমে বেতন আর বিক্রয় দেওয়া আছে, বেতনটা নিয়ে কথা বলি। বেতন তোমরা কিন্তু কর্মচারীকে বেতন নিয়মিত দাও, এটা কিন্তু নিয়মিত বেতন দিতে হয় কর্মচারীকে, এটা কিন্তু নিয়মিত, অর্থাৎ এটা কিন্তু মুনাফা জাতীয়, এটা মুনাফা জাতীয়, মুনাফা। আর এই বিক্রয়, একটা প্রতিষ্ঠানের বিক্রয় কিন্তু নিয়মিতই হয়, হ্যাঁ, এটাও কিন্তু মুনাফা জাতীয়। বাট এই ঋণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা কি নিয়মিত ঋণ গ্রহণ করো তোমরা? প্রতি মাসে মাসে ঋণ নাও? ব্যাপারটা কিন্তু এমন না। 2 মাস 3 মাস বা 5-6 মাস পরে একবার অথবা বছরে 2-1 বার ঋণ নাও। তাহলে এই ঋণটা কিন্তু মুনাফা জাতীয় না, এটা কিন্তু অনিয়মিত, এটা মূলধন জাতীয়, মূলধন জাতীয়। তারপর আসা যাক ভূমি ক্রয় করছো। ভূমি কিন্তু মানুষ মাসে মাসে ক্রয় করে না, 2, 3, 4, 5 বছর পর একটা ভূমি ক্রয় করে অথবা বছরে 2-1 বার করতে পারে, এটাও কিন্তু মূলধন জাতীয়, মূলধন জাতীয়। এরকম আরও অনেক উদাহরণ তোমরা পাবা, হ্যাঁ। তাহলে আসো এইটুকু তো তোমরা বুঝলা। আরও কিছু বিষয় তোমাদের একটু জানা রাখা ভালো তোমাদের জন্যে। আমি তোমার এই পাশটা মুছে ফেলি, তুমি মনে রাখবা আর কি। অন্যান্য একটা বিষয়, কিছু বিষয়
এই যে আমি এখানে লিখলাম কিছু বিষয়, কিছু বিষয়, এটা মনে রাখবা। 1 নাম্বার, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, তবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে, বাট্টা সঞ্চিতি বাদে, এটা একটা বিষয় মনে রাখবা। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট তবে পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে। সকল প্রকার অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণ সঞ্চিতি দেখলে ক্রেডিট করে দিবা, তবে পাওনাদার আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে। এবার 2 নাম্বার একটা বিষয় তোমার জানা রাখা ভালো, সমন্বিত ক্রয়। এটা আসে, প্রায় আসে সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় মানে হচ্ছে এই প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করা আছে আর সমাপনী মজুদ পণ্যটা কী করা আছে, বাদ দেওয়া আছে। একটু খেয়াল করো, এই সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না, মানে সমন্বিত ক্রয়ের মধ্যে অলরেডি প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত আছে, আর তখন সমাপনী মজুদ পণ্যটা আসবে। এটা খেয়াল রাখবা। কিছু বিষয়ের মধ্যে 2টা বিষয় খেয়াল রাখবা, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট তবে পাওনাদার আর প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে, আর একটা হচ্ছে সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ পণ্য ও সমন্বিত ক্রয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। আচ্ছা, আরও অনেক বিষয় কিন্তু তোমার সাথে আলোচনা করা আছে, সময় স্বল্পতার কারণে হয়তো আলোচনা করা যাচ্ছে না, তারপরে আমি একটু বলি। 3 নাম্বার, গ্রাহকের ডেবিট ও ক্রেডিট, হ্যাঁ, ডেবিট পাস ও ক্রেডিট পাস, এই 2টা পাস তোমরা যোগ করার পর যদি কোনো পাশে শর্ট থাকে, মানে কম থাকে, তাহলে সেই পাসটা অনেস্ট হিসাব দিয়ে বন্ধ করে দিতে হয়, মানে মিলাই দিতে হয়। তবে আমি আবার বলি, গ্রাহকের ডেবিট এবং ক্রেডিট পাশে যদি কোনো পাস কম থাকে, তাহলে সেই পাসটা অনেস্ট হিসাব লিখে ওটা সমান করে দিতে হয়। তবে যদি মূলধন না থাকে, আচ্ছা আমি এটা একটাকে লিখে নিই, ডেবিট কোনো পাস কম থাকলে, আমি শর্টকাটে লিখি, কোনো পাশে টাকা কম থাকলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে। তবে এখানে একটা ব্রেকের দিয়ে দেখা যায়, মূলধন লিখছি, মূলধন লিখলাম, হ্যাঁ, একটা কথা লিখলাম এখানে, মূলধন এখানে লিখছি, কোনো পাশে টাকা কম থাকলে অনিশ্চিত হিসাব দিয়ে মিলাতে হবে, একটা মূলধন, আমি একটা কথা লিখছি, দেখো এই যে মূলধন। এটা কেন লিখলাম জানো? যদি ডেবিট পাশে শর্ট থাকে তাহলে তো ঠিক আছে, অনিশ্চিত হিসাব লিখে দিবা। যদি ক্রেডিট পাশে শর্ট থাকে, ক্রেডিট পাশে কম থাকে আর মূলধন না থাকে, সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব না দিয়ে তোমরা মূলধন লিখবা। যদি ক্রেডিট পাশে শর্ট থাকে আর ক্রেডিট পাশে মূলধন না থাকে, সেক্ষেত্রে তোমরা মূলধন লিখে ওই কম টাকাটুকু লিখে দিবা। তবে মূলধন একটা বিষয় কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে, যদি ডেবিট পাশে শর্ট থাকে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, যদি ক্রেডিট পাশে শর্ট থাকে তাহলে সেই পাশটাতে মূলধন যদি না থাকে, মূলধন লিখে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন লিখে ওইটা পাশটা সমান করতে হবে। এই বিষয় তোমরা খেয়াল রাখবা। আচ্ছা যাক, আরও অনেক বিষয় আলোচনা করা ছিল, আজকে ক্লাসে আলোচনা করবো না, তোমরা এইটুকুই ভালো করে নোট করে নাও, এবং কোনো বিষয় যদি না বুঝো তাহলে গ্রুপে তোমরা মেসেজ করো বা সরাসরি মেসেজের আমার সাথে যোগাযোগ করতে পারবা, আমি তোমার সাথে আলোচনা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।